প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় আজকের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 3-এর লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগত। Dear students, look at the screen and listen to me attentively. স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এখানে একটা তড়িৎ যন্ত্র দেখতে পাচ্ছ। আরও একটি যন্ত্র খেয়াল করো। আগেরটাতে জি লেখা ছিল, এখন এ লেখা আছে। এরপরে দেখো ভি লেখা আছে। এরপরে একটা সাইন দেয়া আছে, গ্রিক অক্ষর ওমেগা, যাকে আমরা ওহম বলে থাকি। এরপরে দেখো একাধিক স্কেলযুক্ত আরেকটি তড়িৎযন্ত্র, আবার ডিজিটাল অক্ষর উঠে আছে এরকম আরেকটা যন্ত্র। আর এই যন্ত্রগুলো দেখার পর তোমাদের নিশ্চয়ই ধারণা হচ্ছে যে আজকের আলোচ্য বিষয় কী। আজকের আলোচ্য বিষয় গ্যালভানোমিটার সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্ত্র, যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার ও মাল্টিমিটার এবং পোটেনশিওমিটার। আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক স্থাপন করতে পারবে, অ্যামিটার ও ইহার পাল্লা বৃদ্ধি সম্পর্কে জানতে পারবে, ভোল্টমিটার ও ইহার পাল্লা বৃদ্ধি সম্বন্ধে জানতে পারবে, ওহম মিটার ও মাল্টিমিটার কি বলতে পারবে, পোটেনশিওমিটারের সাহায্যে কোষের ই এবং আর অর্থাৎ তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবে, পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রথমে আসা যাক গ্যালভানোমিটার। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জি লেখা যন্ত্রটি হচ্ছে গ্যালভানোমিটার। এই যন্ত্রটির সাথে তোমাদের ইতিপূর্বে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। গ্যালভানোমিটারটা কী ছিল? গ্যালভানোমিটারটা হচ্ছে একটি তড়িৎ যন্ত্র বা ইলেকট্রিক্যাল ডিভাইস, যা কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি নিশ্চিত করে। এবং এখান থেকে তোমরা এটাও আগের ক্লাসে জেনেছিলে যে এই গ্যালভানোমিটারটির মধ্যে মূলত একটি সূক্ষ্ম কয়েল বা কুণ্ডলী, তার কুণ্ডলী বসানো আছে, যে কুণ্ডলীটি তড়িৎ প্রবাহের উপস্থিতিতে বিক্ষিপ্ত হতে পারে, যা একটি পয়েন্টারের সাহায্যে আমরা একটি স্কেল দ্বারা দেখতে পারি। তাহলে এই যে যন্ত্রটি রয়েছে, এই যন্ত্রের যে তার কুণ্ডলীটা, এটা অত্যন্ত সূক্ষ্ম এবং এখানে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহ যায় তাহলে এই কুণ্ডলীটি পুড়ে যেতে পারে, ফলে এই যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এর রক্ষা কবচ হিসেবে এই গ্যালভানোমিটারের সাথে একটি শান্ট বা অতি অল্প মানের রোধ বা শান্ট যুক্ত করা হয়, যা অতিরিক্ত তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারটিকে নষ্ট করতে পারে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে শান্ট মূলত একটি অতি অল্প মানের রোধ, যা গ্যালভানোমিটারের সমান্তরালে যুক্ত করা হয়। তাহলে শান্ট হচ্ছে বিকল্প পথ। এই জন্য পরীক্ষা অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করা হয় কেন? তাহলে গ্যালভানোমিটার একটি সুবিধি যন্ত্র, যার মধ্যে একটি সূক্ষ্ম কয়েল আছে, যে কয়েলের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে কয়েলটি পুড়ে যেতে পারে, ফলে যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। এই যন্ত্রটিকে অতিরিক্ত প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য একটি অতি অল্প মানের রোধ ওই যন্ত্রটির সমান্তরালে যুক্ত করা হয়। এখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটাকে যদি আমরা আইজি বলি এবং শান্টের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে তাকে যদি আইএস বলি, তাহলে এই গ্যালভানোমিটার ও শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। এই সম্পর্ক স্থাপন করলে আমরা এখানে আইজি ইকুয়াল টু এস বাই জি প্লাস এস পাই এবং আইএস ইকুয়াল টু জি বাই জি প্লাস এস ইন্টু আই পাই। এখন এখানে যদি আমরা এই সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে প্রথমে এটা আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি। একটা ওহমের সূত্রের সাহায্যে আমরা হিসেব করতে পারি, আবার কিরশফের সূত্রের সাহায্যে হিসেব করতে পারি। তাহলে কিরশফের সূত্র যদি আমরা এখানে এই বিন্দুতে প্রয়োগ করি তাহলে এখানে আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করলে পাই হচ্ছে আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস। এখন
আবার এই যে আবদ্ধ বর্তনীটি রয়েছে এ বি সি এবং ডি, এই এ বি সি আবদ্ধ বর্তনীতে আমরা যদি কির্চফের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা এখানে যা লিখতে পারি সেটা হলো আইজিজি মাইনাস মাইনাস আইএস। কেন? কারণ যেদিকে লুপ বিবেচনা করেছি বা আবদ্ধ বর্তনী বিবেচনা করেছি তার বিপরীতে আইএস প্রবাহিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আইএস এস ইকুয়াল টু হচ্ছে 0। আর এই ইকুয়েশন থেকে তোমরা লিখতে পারছো জি বাই এস ইকুয়াল টু আইএস বাই জি। আর এই লাইনটাকে দেখো, এর পরের যে লাইনটি রয়েছে এখানে যদি আমরা শুধু যোজন করি, অর্থাৎ লবের সাথে হরটাকে যোগ করে নিই, তাহলে শুধুমাত্র যোজন করলে আমরা পাই জি প্লাস এস বাই এস, আর এখানে আইএস প্লাস আইজি, যেখানে আমরা আইএস প্লাস আইজি ইকুয়াল টু লিখতে পারি আই, তাহলে আইজি ইকুয়াল টু পেয়ে যায় এস বাই এস প্লাস জি প্লাস এস ইন্টু আই। অনুরূপভাবে আমরা আইএস ইকুয়াল টু জি বাই জি প্লাস এস ইন্টু আই ক্যালকুলেশন করতে পারি। তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে এবং শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এখানে আমরা গ্যালভানোমিটারের রোধটাকে মূলত বলেছি জি এবং শান্টের রোধটাকে বলছি আমরা এস। তাহলে এখানে দেখে বুঝতেই পারছো তোমরা যে একটি প্যারালাল বর্তনীতে বা সমান্তরাল বর্তনীতে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলেও আমরা কিন্তু আইজির মানটা ক্যালকুলেট করতে পারি। দেখো যখন এখানে জি তখন এখানে কিন্তু এস, যেটা তোমরা পড়েছিলে I1 ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু আই, ঠিক সেরকমই এখানেও পাওয়া গেল। এখন আসো এই সূত্রটা দিয়ে তোমাকে যদি একটি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখতে বলা হয় তাহলে কি বলছে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সমান্তরালে 2 ওহমের একটি শান্ট যুক্ত করে একটি তড়িৎ বর্তনীর সাথে সংযুক্ত করা হলো। এখন বর্তনীর মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হলে গ্যালভানোমিটারের বা মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হলে গ্যালভানোমিটার ও শান্টের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে গ্যালভানোমিটারের রোধ দেয়া ছিল, শান্টের রোধও বলা ছিল, বর্তনীর মূল প্রবাহ বলা আছে এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ আইজি ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে হিসেবটা করতে পারি। এবার দেখো যদি শান্টের মধ্য দিয়ে আমরা হিসেব করতে চাই তাহলে একই মান প্রশ্নে দেয়াই ছিল, আইএস ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করতে পারছি। এরপরে দেখো এই যে শান্টযুক্ত গ্যালভানোমিটার, এই শান্টযুক্ত গ্যালভানোমিটারের প্রয়োগ আমরা দেখতে পারি। এর ব্যবহারটা কোথায়? শান্টযুক্ত গ্যালভানোমিটার দিয়ে মূলত আমরা কারেন্ট পরিমাপ করতে পারি, ভোল্টেজ পরিমাপ করতে পারি। তাহলে গ্যালভানোমিটার ব্যবহার হিসেবে আমরা প্রথমেই দেখি অ্যামিটার। এখন অ্যামিটারটা কি? অ্যামিটার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস বা তড়িৎ যন্ত্র যা কোনো তড়িৎ বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককেই নির্ণয় করা যায়। আর তোমরা জানো যে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এই অ্যাম্পিয়ার এককে সরাসরি এই যন্ত্রটির সাহায্যে তড়িৎ প্রবাহ কোনো বর্তনী নির্ণয় করা যায়। এই জন্য এই যন্ত্রটিকে বলা হয় অ্যামিটার। অ্যামিটারকে বৈদ্যুতিক বর্তনীর বা তড়িৎ বর্তনীর শ্রেণীতে সংযোগ করতে হয় বা শ্রেণী সমবায়ে সংযোগ করতে হয়। কেন সংযোগ করতে হয়? কেননা এই যন্ত্রটি যেহেতু তড়িৎ প্রবাহ পরিমাপ করে আর আমরা এবং তড়িৎ প্রবাহ পরিমাপ করে এবং আমরা জানি যে একটা তড়িৎ বর্তনীর প্রত্যেকটি শ্রেণী সমবায়ে প্রত্যেকটি অংশে সমান তড়িৎ প্রবাহিত হয়, ফলে তড়িৎ যন্ত্রটা অ্যামিটারের সাহায্যে আমরা খুব সহজেই তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। এখন দেখো এটাকে কেন আমরা অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারবো। দেখো এখানে গ্যালভানোমিটারটি যে রয়েছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত যখন হচ্ছে তাহলে কোনোভাবে যদি এমন হিসেব করা যায় যে এই সেটটির মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যদি বাড়ানো যায় তাহলে আমরা এটাকে একটা তড়িৎ পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো। এখন তখনই এটা হয়ে যাবে অ্যামিটার। এখন গ্যালভানোমিটারের এই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন একটা সূচক স্কেলের উপর দিয়ে ঘুরতে পারছে বা চলতে পারছে। এখন এখানে আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি আমরা অতিরিক্ত তড়িৎ প্রবাহ পাঠাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটা বিকল্প পথ বা শান্ট যুক্ত করতে হবে। তাহলে শান্টটা কত মানের হতে হবে সেটা আর যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা এস ইকুয়াল টু দেখতে পাই আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। আর এই আইজি বাই আই মাইনাস আইজিকে বলা হয় শান্টের ফ্যাক্টর বা শান্ট গুণক বলা হয়। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে শান্ট গুণক কী, তখন তোমাদেরকে বলতে হবে যে গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের রোধের সাথে যে গুণক গুণ করলে শান্টের রোধ পাওয়া যায় তাই হচ্ছে শান্টের গুণক। এখন এখান থেকে দেখো এই সেটটিকে যখন আমরা অ্যামিটার হিসেবে ব্যবহার করব
তখন এই সমস্ত এই সার্কিটটাকে টোটাল সার্কিটটাকেই আমরা শুধুমাত্র এভাবে এ দিয়ে একটা যন্ত্রের সাহায্যে প্রকাশ করলাম। তাহলে যেহেতু এখানে দুইটা রোধ ছিল জি প্লাস এস, তাহলে এবং এরা প্যারালাল অবস্থায় বা সমান্তরাল অবস্থায় ছিল, তাহলে এদের সমতুল্য রোধটাকে যদি আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি তাহলে এই অ্যামিটার সেটটির রোধ হলো আর। কিন্তু একে দিয়ে আমরা যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাপতে পারছিলাম সেটা ছিল আই পরিমাণ। এখন আমরা যদি এই সেটটা দিয়ে এনআই পরিমাণ কারেন্ট মাপতে চাই বা তড়িৎ প্রবাহ মাপতে চাই, অর্থাৎ অ্যামিটারের পাল্লা যদি এন গুণ বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সেটটির সাথে তাহলে আরও নতুন আরেকটি শান্ট যুক্ত করতে হবে। আর শান্ট মানে হচ্ছে প্যারালাল অবস্থায় বা সমান্তরালে একটি অতি অল্প মানের রোধ যুক্ত করতে হবে। তাহলে এখন আসো যে দেখো, এখন যদি আমরা বলি যে আয়ের এই পথে যদি আই পরিমাণ তড়িৎ পাওয়া যায়, যেখানে এই সেটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাস করা হচ্ছে এন আই পরিমাণ, অর্থাৎ মূল প্রবাহের জায়গায় এন আই। এখন এখানে যদি আমরা এটাকে এই লাইনটাকে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ আই কিন্তু বাদ চলে যায়, এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। এখন এনটা কি, এনটা হচ্ছে অ্যামিটারের পাল্লা গুণক, যেটাকে আমরা বলতে পারি। তো এই পাল্লার মানটা আমরা কিভাবে পেতে পারি সেটা আমরা দেখব। খেয়াল করো যে এখন আমরা এন গুণ পরিমাণ কারেন্ট মাপতে চাচ্ছি, তাহলে এন ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু হচ্ছে এন এর যে মানটা সেটা হলো আগে, এখন বর্তমানে আমরা কত মাপতে চাচ্ছি আর আগে কত মাপতে পারতে পারে, অর্থাৎ বর্তমান পাল্লা বা বর্তমান সর্বোচ্চ তড়িৎ প্রবাহ আর আগের বা পূর্বের সর্বোচ্চ তড়িৎ প্রবাহের যে অনুপাত সেটাকে বলছি আমরা এন ইকুয়াল টু আই প্রাইম বাই আই। বর্তমান তড়িৎ প্রবাহকে যদি সর্বোচ্চ তড়িৎ প্রবাহকে যদি আমরা আই প্রাইম বলি আর আগের সর্বোচ্চ তড়িৎ প্রবাহকে যদি আমরা আই বলি, তাহলে এন ইকুয়াল টু হবে আই প্রাইম বাই আই। এখন এখানে দেখো, এই সূত্রের সাহায্যে যদি তোমাকে বলা হয় 2 ওহম রোধের একটি অ্যামিটার 0.2 অ্যাম্পিয়ার পরিমাণ মাপতে পারে, এখন এটা দিয়ে যদি আমরা 2 অ্যাম্পিয়ার মাপতে চাই, তাহলে কত মানের শান্ট কিভাবে যুক্ত করতে হবে। আর শান্ট মানে আমরা বললাম যে সমান্তরালে একটি ক্ষুদ্র মানের রোধ যুক্ত করতে হবে। তাহলে আগের মতো এখানে দেখো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, মাপতে পারে কত আই পরিমাণ, মাপতে হবে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পাল্লা গুণক কত হবে, এন ইকুয়াল টু আই প্রাইম বাই আই, এখান থেকে পেলাম 10। এখন এখানে থাকলো কত, এখানে বলছে কি এস ইকুয়াল টু কত, তাহলে এস ইকুয়াল টু আমরা জানি আর বাই এন মাইনাস ওয়ান। এখানে মান বসাও, মান বসালে এস এর মান পেয়ে যাচ্ছ। অনুরূপভাবে এখানে দেখো শান্টযুক্ত গ্যালভানোমিটারের ব্যবহার ভোল্টমিটার হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, এই শান্টযুক্ত গ্যালভানোমিটারটিকে আমরা ভোল্টমিটার হিসেবে ব্যবহার করতে পারি কিভাবে। এই যে সেটটির যে রোধ, এই সেটটির যে রোধ, এই রোধ যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আর এই সেটটির মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তাহলে আমরা পাই ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই সেটটাকে সমতুল্য সেট হিসেবে যদি আমরা এখানে অঙ্কন করি, তাহলে কি পাই, আমরা এখানে পাই হচ্ছে এটার প্যারালাল সার্কিট, তুল্য সার্কিট যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে হবে ভি এর রেজাল্ট্যান্ট রোধ মানে কত হলো আর। এখন উপর্যুক্ত চিত্র হতে আমরা খুব সহজেই বলতে পারি যে ভি ইকুয়াল টু আইজি আর। কেন আইজি, আমরা বললাম যে ভোল্টমিটারটার মধ্য দিয়ে সে আইজি পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে, তাহলে আইজি ইকুয়াল টু কত হবে, ভি বাই আর। এখন এই সেটটা ভি পরিমাণ কারেন্ট মাপতে পারে, ভি পরিমাণ ভোল্টেজ মাপতে পারে বা বিভব পার্থক্য মাপতে পারে, কিন্তু এই সেট দিয়ে যদি আমরা এনআই পরিমাণ ভোল্টেজ মাপতে চাই, অর্থাৎ ভোল্টমিটারের পাল্লা যদি এন গুণ বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এন গুণ যদি আমরা বাড়াতে চাই, তাহলে খেয়াল করো এখানে এন গুণ পরিমাণ বাড়াতে চাইলে আমরা এই সেটটির সাথে রোধের পরিমাণ বাড়াবো। এজন্য এই সেটের সাথে একটি উঁচু মানের রোধ আর যুক্ত করব। তাহলে উঁচু মানের রোধ আর কিভাবে যুক্ত করব, আমরা জানি শ্রেণী সমবায়ে রোধের মান বাড়ে, তাহলে রোধের মান বাড়ে, যেহেতু রোধ বাড়াতে হলে আমাদেরকে এটা শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে উঁচু মানের রোধটিকে। আর এখন আমরা এই সেটটি দিয়ে এনভি পরিমাণ কারেন্ট মাপতে চাই, তাহলে এনভি পরিমাণ কারেন্ট যদি আমরা মাপতে চাই, তাহলে আগের মতোই চিন্তা করো যে এখানে টোটাল রেজিস্ট্যান্সের মান বা রোধের মান কত, সিরিজে যেহেতু আছে বা শ্রেণী সমবায়ে আছে, তাহলে আমরা জানি শ্রেণীতে রোধের মান যোগ হয়ে যায়, তোমরা পড়েছো আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। তাহলে ঠিক একইভাবে আর এস এখানে ইকুয়াল টু তুমি বলতে পারছো আর প্লাস আর, স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র অনুসারে আমরা এটাই জানি যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে তো আর ভি নাই, এখানে আছে এন ভি, তাহলে এন ভি ইকুয়াল টু আইজি আর প্লাস আর। কিন্তু আমরা কিছুক্ষণ আগের পেজে দেখেছি যে আইজি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কত, ভি বাই আর।
এই মান যদি এখানে বসাও, এই আইজির পরিবর্তে যদি ভি বাই আর বসাও এখানে, তাহলে উভয় পক্ষ থেকে ভিটা বাদ চলে যায়। তাহলে থাকে কত, দেখো এন আর ইকুয়াল টু, দেখো এন আর, এটা আর আরই গুণ করে দাও, এন আর ইকুয়াল টু আর প্লাস ক্যাপিটাল আর। এর এই পাশে স্মল আরটাকে বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে এসে কমন নাও, কমন নিলে কত হবে দেখো, স্মল আর ইন্টু এন মাইনাস ওয়ান, এই পাশে থাকলো কত, ক্যাপিটাল আর। তাহলে আমাদের দরকার ছিল ক্যাপিটাল আর এর মানটা কত হবে, তাহলে এখন আমরা পেয়ে গেছি আর ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর। এটি এইখানেও এন ইকুয়াল টু, এন যে পাল্লা গুণক, এই পাল্লা গুণকটা কত, এন ইকুয়াল টু ভি প্রাইম বাই ভি। মানে আগে আমরা এই সেটটা দিয়ে কত কি পরিমাণ ভোল্টেজ পরিমাপ করতে পারছিলাম, আর এখন কি পরিমাণ ভোল্টেজ আমরা পরিমাপ করতে চাই, এই দুইটার অনুপাত থেকে আমরা কি পেয়ে যাব, ভোল্টমিটারের পাল্লাটা আমরা বৃদ্ধি করতে পারবো। এখন তোমাকে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে বলা হয়, বলছে যে 100 ওহম রোধের একটি ভোল্টমিটার 50 ভোল্ট পর্যন্ত মাপতে পারে। এখন এই ভোল্টমিটার দিয়ে যদি আমরা 500 ভোল্ট মাপতে চাই, তাহলে ওই ভোল্টমিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, তা কত মানের রোধ যুক্ত করব আমরা, সেটা আমরা এই সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছিল আর ইকুয়াল টু 100 ওহম, মাপতে হবে কত, ভি ইকুয়াল টু বলছে 50 ওহম, আর আগে মাপতে পারে কত, মাপতে পারে হলো 50 ভোল্ট, কিন্তু এখন মাপতে চাই কত, মাপতে চাই হচ্ছে 500 ভোল্ট। তাহলে এখানে এন এর মান আমরা কত পাবো, ভি প্রাইম বাই ভি। তাহলে এই জায়গায় এন ইকুয়াল টু গুণকটা পাওয়া গেল কত, 10, আর ইকুয়াল টু জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে আমরা জানি যে আর ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর স্মল আর। এখানে এন এর মান বসাও, এন এর মান বসিয়ে এখানে 1 ছিল, আর এর মান হচ্ছে 100, আর এই ক্ষেত্রে তুমি ক্যাপিটাল আর ইকুয়াল টু পেয়ে গেলে, হিসেব করলে পাচ্ছ 900 ওহম, এইটাই অ্যান্সার। এবার এই সারণযুক্ত গ্যালভানোমিটারটাকে আমরা আবার ওহম মিটার হিসেবেও ব্যবহার করতে পারি। সারণযুক্ত গ্যালভানোমিটারটিকে ওহম মিটার হিসেবে ব্যবহার করতে পারেন। ওহম মিটারটা কি, ওহম মিটারটা হচ্ছে একটি তড়িৎ যন্ত্র বা ইলেকট্রিক্যাল ডিভাইস, যা কোনো পরিবাহকের রোধ সরাসরি ওহম এককে নির্ণয় করতে পারে। এখন ওহম এককে কেন নির্ণয় করবে, আমরা জানি পরিবাহীর রেজিস্ট্যান্স বা রোধের এসআই একক হচ্ছে ওহম। এখন এই যন্ত্রটি যেহেতু সরাসরি কোনো পরিবাহকের রোধ বা বর্তনীর যে কোনো অংশের রোধ সরাসরি ওহম এককে নির্ণয় করতে পারে, এই জন্যে এই যন্ত্রটিকে বলা হয় ওহম মিটার। অ্যান্ড ওহম মিটারের এক্ষেত্রে ওহম মিটার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিরিজ টাইপ ওহম মিটার এবং আরেকটা হচ্ছে শান্ট টাইপ ওহম মিটার। এখন এই সিরিজ টাইপ ওহম মিটার এবং শান্ট টাইপ ওহম মিটার এর যে টপিকসগুলো রয়েছে, আলোচ্য বিষয় রয়েছে, এটা মূলত তোমাদের উচ্চতর শ্রেণীতে গিয়ে পড়বে, এখানে জাস্ট শুধুমাত্র তোমাদের ধারণা থাকলো। এরপরে আসো, বলছে সারণযুক্ত গ্যালভানোমিটারের মিটারকে আমরা মাল্টিমিটার হিসেবে ব্যবহার করতে পারি। এর উপরে আমরা যে কয়টি বিষয় বর্ণনা করেছি সবগুলো তথা অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার সবগুলোকে যে তড়িৎ যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এবং রোধ সরাসরি এসআই এককে নির্ণয় করা যায়, ওই যন্ত্রটাকে বলবো আমরা মাল্টিমিটার। তো মাল্টিমিটার একটি তড়িৎ যন্ত্র যা একই সাথে অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার হিসেবে কাজ করতে পারে। এখন বর্তমানে দেখা যায় এই মাল্টিমিটারগুলো এগুলো অ্যানালগ আর নাই, এগুলো বেশিরভাগই এখন ডিজিটাল মাল্টিমিটার। তো ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রেও কিন্তু ফাংশন কিন্তু এক, সার্কিট ডিজাইন কিন্তু ওই অ্যানালগ সার্কিটের মতো করেই কিন্তু ডিজাইন করতে হবে। তো এরপরে আসো, আরও একটি টপিক চলে আসলো, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। আর পোটেনশিওমিটারটা কি, পোটেনশিওমিটারের এই ক্ষেত্রেও তোমাদের গ্যালভানোমিটার ব্যবহার করতে হবে। তবে গ্যালভানোমিটারটা এখানে মূলত তড়িৎ প্রবাহের বিক্ষেপ লক্ষ্য করার জন্য ব্যবহার করা হবে। তো চলো, পোটেনশিওমিটারটা কি, পোটেনশিওমিটারটা হচ্ছে একটি তড়িৎ যন্ত্র যা বিভব পতন পদ্ধতিতে অতি সূক্ষ্ম বিভব পার্থক্য এবং কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করা সম্ভব হয়। এখন এই পোটেনশিওমিটারের বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ধরনের পোটেনশিওমিটার থাকতে পারে। এখন এই পোটেনশিওমিটারটা দেখতে এরকম,
দেখতে এরকম, যেটা তোমরা রেডিওর অনেক সময় গ্যাং হিসেবে বা হচ্ছে ফ্যানের হচ্ছে রেগুলেটর হিসেবে দেখেছো। তো এর মধ্যে এই যে পোটেনশিওমিটারটি রয়েছে এর মধ্যে আসলে একটি লম্বা প্রায় 10 মিটার লম্বা তার ছাড়া আর কিছুই নেই। এখানে দেখো যে এটাই প্র্যাকটিক্যালি তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে এরকম একটা যন্ত্র তোমরা দেখতে পাবা, যা কাঠের পাটাতনের উপরে একটি 10 মিটার লম্বা তারকে খণ্ড খণ্ড করে 1 মিটার করে করে কেটে 10টি তারকে এভাবে যুক্ত করে দেওয়া হয়, সিরিজে যুক্ত করে দেওয়া হয়, এবং এর প্রান্তগুলো দুই প্রান্ত তখন আলাদা করে তোমাদেরকে চিনতে হবে। এবং এই প্রান্তের সাথে এখানে যে কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছ তোমরা, ব্যাটারি রয়েছে, তারপরে চাবি রয়েছে, দ্বিমুখী চাবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্বিমুখী চাবি আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যামিটার আছে, হাই রেজিস্ট্যান্স আছে, রোধ বক্স আছে, রিওস্ট্যাট আছে, এবং এখানে তোমরা এখানে ডিজিটাল অ্যামিটারও দেখতে পাচ্ছ। তো এই পোটেনশিওমিটারটিকে যদি প্র্যাকটিক্যালি তুমি সংযুক্ত করো তাহলে এই চিত্র অনুরূপ সংযুক্ত করা যায়। আর চিত্র অনুরূপ সংযুক্ত করে তুমি এই পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অজানা তড়িৎচালক শক্তি নির্ণয় করতে পারো। এখন কোষের অজানা তড়িৎচালক শক্তি কিভাবে নির্ণয় করবা? এখানে দেখছো যে পোটেনশিওমিটারের যে লম্বা তারটি ছিল সেই লম্বা তারের একটা প্রান্ত আমরা বললাম এ আর আরেকটা প্রান্ত আমরা বললাম বি। এখন এ প্রান্তের সাথে একটি ব্যাটারি, একটি রিওস্ট্যাট এবং একটি চাবি যুক্ত করে দেওয়া হয়েছে, শ্রেণীতে যুক্ত করে দেওয়া হয়েছে। তারপর কি করা হয়েছে দেখো, যে একটি তড়িৎ কোষকে তথা অজানা যে তড়িৎচালক শক্তি, যে কোষে তড়িৎচালক শক্তি নির্ণয় করতে চাচ্ছে সেই তড়িৎ কোষকে এ বিন্দুতে যুক্ত করে অপর প্রান্ত ধনাত্মক প্রান্তটা এ বিন্দুতে যুক্ত করে অপর প্রান্ত একটি গ্যালভানোমিটার দিয়ে জকি জে এর সাথে যুক্ত থাকে। এখন জকি জেটা কি? একটি পিতলের তৈরি একটি পরিবাহক, যার মধ্যে যে জকিটিকে স্পর্শ করে পোটেনশিওমিটারের তারের উপর স্পর্শ করে কি দেখা হয় যে এইখানে খেয়াল করো যে এর যে তড়িৎ প্রবাহ, জকিটা যখন এখানে স্পর্শ করা হয় তখন এই তড়িৎ কোষ থেকে তড়িৎ প্রবাহটা এই দিকে যাওয়া শুরু করে। আবার এখানে দেখো যে ব্যাটারিটি রয়েছে এটি যেহেতু এই ধনাত্মক প্রান্ত এখানে আছে, তার মানে তড়িৎ প্রবাহ এজিপি পথে যায়। তো দুটো সোর্সের কারেন্ট যেহেতু একদিক অপোজিট হওয়ার কারণে যখন এই দুইটার সোর্সের কারেন্ট সমান হয়ে যাবে তখন এই গ্যালভানোমিটারটি আর কোনো বিক্ষেপ দেবে না, তথা এই তারের ভিন্ন ভিন্ন পয়েন্টের যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপের কারণে কি হবে, এই তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থায় গ্যালভানোমিটারটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে। এক্ষেত্রে এপি অংশের যে বিভব পার্থক্য এবং এডি অংশের যে বিভব পার্থক্যের অনুপাত এটা পরস্পর সমান হবে। আর যদি এটা তোমরা সমান করো তাহলে E1 পাওয়া যায় স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই। ইটা কি ছিল? এই ব্যাটারির তড়িৎচালক শক্তি, আর E1টা হচ্ছে অজানা তড়িৎচালক শক্তি। এই এডির দৈর্ঘ্য হচ্ছে এল, আর এ থেকে পি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। এখন এই সূত্রের সাহায্যে যদি তুমি একটি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল খেয়াল করো, একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 10 মিটার এবং রোধ এত, এর সাহায্যে তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় পরীক্ষায় যখন এর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন তারের এত দৈর্ঘ্যের নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তড়িৎ কোষটির তড়িৎচালক বল নির্ণয় করো। তাহলে দেখো প্রত্যেকটা টপিকস এই যে সূত্রটা তোমরা শিখলে এখানে প্রত্যেকটা মানই দেয়া আছে, মানগুলো লেখো এবং মানগুলো লেখার যা দেয়া আছে এখানে লিখে ফেলো। লেখার পর এখানে সূত্রটা কি পাওয়া গেল, E1 L বাই L1 ইন্টু ই। অর্থাৎ এখানে ই মানে কি, ব্যাটারির ভোল্টেজ V IR, তাহলে আমরা তড়িৎচালক শক্তি আমরা লিখতে পারি IR। এখন এখানে I আর L নিচে আসছে কত, L, এই মানগুলো বসাও, মান বসালে E1 পাওয়া যায় 2 ভোল্ট। এরপরে আসো এই পোটেনশিওমিটারের সাহায্যে দুটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তির আমরা তুলনা করতে পারি। ঠিক একইভাবে এখানে দুটি তড়িৎচালক শক্তির তুলনা করার জন্য দুটি তড়িৎ কোষ নেওয়া হলো, যেখানে E1 এর তড়িৎচালক শক্তি E2 এর চেয়ে বেশি, এবং এদের অপোজিট প্রান্তটা একটি দ্বিমুখী চাবির সাথে গ্যালভানোমিটার হয়ে পোটেনশিওমিটারের তারের সাথে যুক্ত করা হলো। তুমি যদি প্রথমে E1 এর চাবিটি সংযুক্ত করো তাহলে পোটেনশিওমিটারের যে অজানা তড়িৎচালক শক্তি যেভাবে নির্ণয় করলে ঠিক একইভাবে আমরা E1 পেয়ে যাই। আর
অনুরূপভাবে E2 যখন কানেক্ট করা হয় তখন আমরা E2 আগের মতো পেয়ে যাই, দুইটার অনুপাত নিলে থাকবে কত E1 বাই E2 ইকুয়াল টু I1 বাই L1 বাই L2। এখন এই সূত্রের আলোকে তুমি যদি একটি প্রশ্ন সলভ করো তাহলে এখানে কি পাওয়া যায়, একটি পটেনশিওমিটারের সাহায্যে দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বল তুলনা করার পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় কোষের ক্ষেত্রে সাম্যবিন্দুর দূরত্ব এত এত পাওয়া গেল, তার মানে L1 আর L2 পাওয়া গেল। প্রথম কোষের তড়িৎচালক বল যদি E1 হয় 1.4 ভোল্ট, মানে E1 দেয়া আছে, দ্বিতীয় কোষের তড়িৎচালক বল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে এখান থেকে E2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছ, E2 ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছ L2 বাই L1 ইন্টু E1। তাহলে E2 ইকুয়াল টু পাওয়া যায়, মানগুলো বসালে E2 এর মানটা পেয়ে যাচ্ছ। এখন এখানে দেখো পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অনুরূপভাবে আমরা অজানা যে তড়িৎ কোষটি আছে সেখানে একটা রোধ যদি S যুক্ত করি তাহলে S যুক্ত করলে ভোল্টেজ এবং রোধ যুক্ত করার পূর্বের ভোল্টেজ এটা যদি আমরা সমান নিয়ে করি তাহলে সাম্যাবস্থায় R ইকুয়াল টু আমরা পেয়ে যাবো L1 বাই L2 মাইনাস 1 ইন্টু S। আর তোমরা যদি এই সূত্রের আলোকে একটি ম্যাথ দেখো তাহলে ওই মানগুলো তুমি প্রশ্ন থেকে নাও। কোষের জন্য 6 মিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, আবার বলছে 3 ওহম রোধ যখন যুক্ত করা হলো তখন 4 মিটার দূরে পাওয়া গেল। তাহলে নিষ্পন্দ বিন্দু দূরত্ব আগে ছিল কত 6 মিটার, পরে কত L2 ইকুয়াল টু 4 মিটার। এখন রোধ S ইকুয়াল টু যদি 3 মিটার হয় সূত্রে এই মান বসালে R এর মান পেয়ে যাচ্ছ। তাহলে এই ছিল তোমাদের আলোচনা। এখন এখানে আসো যে এই তথ্যের আলোকে তুমি যদি একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করো তাহলে এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারো। দেখো গ্যালভানোমিটারের সাহায্য যুক্ত করা হয় কেন, অ্যামিটার কি বলেছি, উদ্দীপকের বর্তনী S এর মান নির্ণয় করো, কি ব্যবস্থা নিতে হবে। তাহলে ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উদ্দীপকের S যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে S এর মান পেয়ে গেলাম। আবার দেখো যে যদি আমাদেরকে যদি গ্যালভানোমিটারের পাল্লা বাড়াতে হয় তাহলে কি করতে হবে, আর মানের একটি রোধ যুক্ত করতে হবে। তাহলে আর ক্যালকুলেট করো, আর ক্যালকুলেট করার পর কত মাপতে পারতো আর এখন কত মাপতে চাচ্ছি এই দুইটার অনুপাত যদি তুমি নাও তাহলে S1 মানের একটি সার্ন যদি সমান্তরালে যুক্ত করো তাহলে 10 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা মাপতে পারবো। এখন দেখো এখানে আরেকটা বর্তনী দেয়া আছে, তোমরা এই বর্তনীটি নিজেরা সলভ করার চেষ্টা করবা। এখানে দেখো মাল্টিমিটার কি, ভোল্টমিটারকে তড়িৎ বর্তনীর সমান্তরালে যুক্ত করা হয় কেন, উদ্দীপকের তড়িৎ বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো, তারপরে উদ্দীপকের তড়িৎ বর্তনীতে E ইকুয়াল টু যদি E এর মানটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাপতে কি ব্যবস্থা নিতে হবে। তাহলে এখানে আমি একটি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, হিন্টস দিয়ে আমি বলে দিয়েছি এই অনুযায়ী তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, হিন্টস অনুযায়ী নিজেরা সলভ করার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।